ফ্রেন্ড, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি জেনারেল অর্থাৎ হিস্ট্রি পাস কোর্সের সেমিস্টার 1 অর্থাৎ জিই বা সিসি 1-এর ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, প্রশ্নটা একবার দেখে নাও। হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা কত নম্বরের? তোমাদের 10 নম্বরের প্রশ্ন। তোমরা এই যে প্রশ্ন অর্থাৎ হরপ্পা সভ্যতার পতন, এটা তোমরা ক্লাস 6-এ আছে দেখেছো, ক্লাস 8-এ আছে এবং ক্লাস 11-এ আছে। আবার তোমাদের গ্র্যাজুয়েশনেও তোমরা পড়ছো, অর্থাৎ তোমাদের লেভেলটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ তোমাকে ক্লাস 8 বা ক্লাস 11-এর মতো নোটটা লিখলে চলবে না, এবং নোটটা যেন খুব সহজ সরল হয়, যাতে তোমাদের মুখস্থ রাখতে সুবিধা হয় এবং সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আজকে তো তোমরা নোটটা পাবে, অর্থাৎ নোটটা দেখতে পাবে যে কিভাবে তোমরা লিখলে ভালো নম্বর পাবে। তার আগে এই কনসেপ্টটা একটু আমি বুঝিয়ে দিতে চাই যে এই হরপ্পা সভ্যতা যে একটা এত বিশাল বড় একটা সভ্যতা, নগরকেন্দ্রিক একটা সভ্যতা, যেটা আজ থেকে প্রায় 5000 বছর আগে 5000 বছর আগে বিস্তার লাভ করেছিল, এবং 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই যে অবনতি, এই যে ধ্বংস হয়ে গেল, এই ধ্বংসের পেছনে যে একাধিক কারণ ছিল, সেই কারণগুলো আলোচনা করব। তার আগে বলে রাখি যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1-এর সিসি 1 বা জি1, সিসি 1 বলতে তোমরা যারা একদম প্লেন পাস কোর্সে পড়ছো, তোমাদের ইতিহাস সাবজেক্ট আছে তোমাদের, এবং জি1 বলতে তোমরা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু ইতিহাসটা পাশে আছে, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস হচ্ছে। তোমরা চাইলে এই নম্বরটায় যোগাযোগ করে, এই যে তোমরা নম্বরটা বোর্ডে দেখতে পাচ্ছ, এই নম্বরটায় তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। তার জন্য তোমাদের মাসে 200 টাকা করে ফিস দিতে হবে, এবং তোমরা এই ধরনের ক্লাস সপ্তাহে 2টো করে পাবে। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে সেমিস্টার 1-এর হিস্ট্রি জেনারেল অর্থাৎ পাস কোর্সের পরীক্ষা কিন্তু হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে। তাই তোমাদের কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। যাই হোক, আজকের ক্লাসে আসা যাক। তোমাদের যেটা বলছিলাম হরপ্পা সভ্যতার কথা, এই হরপ্পা সভ্যতা আজ থেকে 5000 বছর আগে বিস্তার লাভ করেছিল সিন্ধু নদের উপত্যকা অঞ্চলে, অর্থাৎ সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে হরপ্পা সভ্যতা বিস্তার লাভ করেছিল, এবং প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। অর্থাৎ ঋগ বৈদিক যুগ আসার আগে পর্যন্ত এই হরপ্পা সভ্যতা কিন্তু টিকে ছিল। আর এই হরপ্পা সভ্যতা তারপরে ধ্বংস হয়ে গেল বা পতন ঘটলো। আর এই পতন কোনো একটা কারণে কিন্তু হয়নি। এত বড় সভ্যতা, একটা নগরকেন্দ্রিক সভ্যতা, উন্নত সভ্যতার পতন একদিনে কিন্তু হয়নি। তোমরা জানো হরপ্পা সভ্যতা খুবই উন্নত সভ্যতা ছিল। এই পতনগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে আলোচনা করব নোটটার মধ্যে। সেই ভাগগুলো কি? এক হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে তোমাদের যে পয়েন্টগুলো আমি আলোচনা করব, বন্যা, খরা, ভূমিকম্প আর নদীর গতিপথ পরিবর্তন। কি বললাম? বন্যা হয়ে গেছিল, খরা হয়ে গেছিল, ভূমিকম্প হয়ে গেছিল, নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছিল। অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ কারণে আলোচনা করব। অভ্যন্তরীণ কারণে যে পয়েন্টগুলো তোমাদের আলোচনা করব, নাগরিক জীবনের অবক্ষয়, এবং আরও একটা পয়েন্ট ওখানে থাকবে রক্ষণশীল মানসিকতা। আর তারপরে অন্যান্য কারণে বহিঃশত্রুর আক্রমণ এবং গৃহযুদ্ধ। এখানে 2টো পয়েন্ট, অর্থাৎ এখানে তোমার 4টে পয়েন্ট, এখানে 2টো 6টা, এখানে 2টো 8টা পয়েন্ট এখানে কিন্তু আলোচনা হবে। তার সঙ্গে ভূমিকা এবং উপসংহার। একটু ছোট করে তোমরা গল্পের মতো শুনে নাও যে আমি প্রথমে বললাম যে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের ক্ষেত্রে কি বললাম? বন্যা। বন্যা কেন হয়েছিল? হরপ্পা সভ্যতায়, হরপ্পা সভ্যতার নগর তৈরি করার জন্য, ঠিক আছে, হরপ্পা সভ্যতায় মানে পতনের কারণ হিসাবে অনেকে বন্যাকে দায়ী করেছে। তাদের মতে পলি জমে জমে না সিন্ধু যে নদ আছে, সেই সিন্ধু নদের গর্ভ অর্থাৎ সিন্ধু নদ ভরে গিয়েছিল, ফলে বর্ষাকালে প্রতি বছর বন্যা দেখা দিত। এইভাবে আস্তে আস্তে ধ্বংস হয়েছিল বলে অনেক ঐতিহাসিক কিন্তু মনে করছে। আবার অনেকে বলেছেন কি খরা। খরা কেন হয়েছিল? বলছে ইট পোড়ানোর জন্য। হরপ্পা সভ্যতার বাড়িঘর তো পোড়া ইটের তৈরি করা হয়েছিল। ইট পোড়ানোর জন্য কি হয়েছিল? অনেক গাছের দরকার পড়েছিল, অর্থাৎ অনেক কাঠের দরকার পড়েছিল। সেই কাঠ কিন্তু প্রচুর পরিমাণে কেটে নেওয়া হয়েছিল, গাছ কেটে নেওয়া হয়েছিল। ফলে কি হয়েছিল?
অনাবৃষ্টি হয়েছিল, আর এই অনাবৃষ্টির ফলে কিন্তু বন্যা দেখা দিয়েছিল। আবার অনেকে বলছে ভূমিকম্প। তারা কি বলছে? তারা বলছে গবেষণায় জানা গেছে অতীতে এই হরপ্পা নগরের কেন্দ্রে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল এবং প্রায়শই ভূমিকম্পের ফলে কিন্তু এই সভ্যতার পতন ঘটেছে। অনেকে বলছে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন হয়ে গেছে, সেই কারণে চাষবাসের সমস্যা দেখা দিয়েছে, তার জন্যও হরপ্পা সভ্যতার পতন ঘটতে পারে। আবার অনেক ঐতিহাসিক যারা এই যে তোমাদের অভ্যন্তরীণ কারণের কথা বলা হচ্ছে, সেখানে বলেছে যে নাগরিক জীবনের অবক্ষয়, অর্থাৎ প্রথম দিকে যে রকম ধরনের নাগরিক জীবন ছিল পরবর্তীকালে সেগুলো খারাপ হয়ে গেছিল। নাগরিক জীবনটা কেমন খারাপ হয়ে গেছিল? প্রথমে ভালো ড্রেনের ব্যবস্থা ছিল, পরবর্তীকালে সেই ড্রেনগুলোকে আর পরিষ্কার করা হতো না, নোংরা জমে যেত। চওড়া রাস্তা ছিল, পরবর্তীকালে ঘরগুলো রাস্তার কাছে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ফলে রাস্তার গলিগুলো কী হয়ে গেল? সরু হয়ে গেল। তারপরে আরও যে বিষয়টা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, বড় বড় যে ঘর ছিল না, সেইগুলোর মধ্যে ছোট ছোট কি করা হয়েছিল? খুবড়ি তৈরি করা হয়েছিল। এই জন্যই কিন্তু অনেক ঐতিহাসিক কিন্তু এটাকে বলেছে এর জন্য দায়ী, পতনের জন্য। তারপরে রক্ষণশীল মানসিকতা। রক্ষণশীল মানসিকতা মানে তারা যে পরিবর্তন করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসটা তারা কিন্তু করতে চায়নি। তারা রক্ষণশীল ছিল। কোনো নতুন চাষের পদ্ধতি, কোনো নতুন সভ্যতার যেসব পদ্ধতি এই সময় ছিল, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এই যে সভ্যতার যে আদব কায়দা তারা কিন্তু শিখতে পারেনি, সেই কারণে ধ্বংস হয়ে গেছিল। অনেকে আবার বলছে গৃহযুদ্ধের কারণে ধ্বংস হয়েছিল। আবার অনেকে কি বলছে যে বহিঃশক্তির আক্রমণ। বহিঃশক্তি বলতে বা বহিঃশত্রু বলতে বিশেষত আর্যদের কথাই এখানে বলছে, কারণ এর পরবর্তীকালে ঋগ বৈদিক যুগ শুরু হয়েছিল, অর্থাৎ হরপ্পা সভ্যতার মানে পতন এবং ঋগ বৈদিক যুগের সূচনা প্রায় একই সময়। আর ঋগ বৈদিক যুগের সূচনা হয়েছিল ভারতে আর্যদের আগমনের পর থেকে। সেই কারণে অনেকে আর্যদের আগমনকেও কিন্তু হরপ্পা সভ্যতার পতনের কারণ বলে দায়ী করছে। এবারে তোমরা নোটটা দেখবে, নোটটা দেখলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝে যাবে এবং এখন থেকে কিন্তু প্রত্যেক দিনের পড়া তোমরা প্রত্যেক দিন করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীকালে নইলে কলেজে কিভাবে ছেলেমেয়েরা ফেল করে যায় বুঝতেই পারবে না, একটা সেমিস্টার পুরো ল্যাপস হয়ে যাবে। তাই তোমাদের যেদিনের পড়া সেদিনে তোমরা পড়ে ফেলার চেষ্টা করো। আর যারা নতুন ছাত্রছাত্রী আছো, ভর্তি হবে ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো। অ্যাডমিশান নেওয়ার জন্য তোমাকে অ্যাডভান্স 200 টাকা পেমেন্ট করতে হবে, 1 মাসের পয়সা, তারপরেই তুমি কিন্তু ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, বাড়তি কোনো অ্যাডমিশান চার্জ কিন্তু এখানে নেই। চলো তোমরা নোটটা দেখে নাও এবং কোনো রকম ছোটোখাটো জিজ্ঞাসা থাকলে, সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবে। এবারে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে নোটটাকে দেখো এবং বুঝে নাও। প্রথমে তোমাদের লিখতে হচ্ছে কি, ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, হরপ্পা হলো ভারতের প্রাচীনতম একটি নগরকেন্দ্রিক সভ্যতা। আনুমানিক 5000 বছর আগে বিস্তার লাভ করা এই সভ্যতার পতন ঘটে 1500 খ্রিস্টপূর্ব নাগাদ। এটা ঘটে হবে, ঠিক আছে। বিভিন্ন ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে হরপ্পা ছিল একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা। তবে ঠিক কী কারণে এই সভ্যতার পতন ঘটল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে। এবারে বলা হচ্ছে দেখো, হরপ্পা সভ্যতার পতনের কারণ। হরপ্পার বিভিন্ন স্থানে খনন কার্য চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুমান করা হয় এই সভ্যতার পতন বিভিন্ন কারণে হয়। আমরা সেগুলি 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, যথা 1 হচ্ছে প্রাকৃতিক কারণ, 2 হচ্ছে অভ্যন্তরীণ কারণ, আর 3 হচ্ছে অন্যান্য। এবারে প্রথমে আমরা দেখে নেব প্রাকৃতিক কারণ। সেখানে কি বলা হচ্ছে দেখো, হরপ্পা সভ্যতার পতনের জন্য যেসব প্রাকৃতিক কারণ দায়ী ছিল তা হলো, প্রথম হচ্ছে কি, বন্যা। সেখানে কি বলা হচ্ছে, অনেকে বন্যাকে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসাবে দায়ী করেছেন। তাদের মতে পলি জমে সিন্ধু সহ অন্যান্য নদীগর্ভ ভরাট হয়ে গেলে প্রতি বছর বর্ষায় শহরগুলিতে বন্যার সৃষ্টি হয়, কৃষিকাজ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে বারবার বন্যার ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে। এবারে আছে দেখো 2 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক কারণের হচ্ছে খরা। অনেক ঐতিহাসিক এর মতে
খরা ছিল হরপ্পা সভ্যতার পতনের কারণ। ইট পোড়ানোর জন্য অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার ফলে এই সভ্যতার বনভূমি ধ্বংস হয়ে যায়। এর ফলে বৃষ্টি কমে যায় এবং টানা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে খরা সৃষ্টি হয়। তারপরে বলা হচ্ছে, দেখো কি পরের পয়েন্ট আছে ভূমিকম্প। এখানে কি বলা হচ্ছে, অনেক ঐতিহাসিকের মতে ভূমিকম্পের কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটে। গবেষণায় জানা গেছে যে অতীতে এই নগরের কাছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল, ফলে ভূমিকম্পের কারণে এই নগরী ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়। এবার পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে তোমরা লিখবে যেটা নদীর গতিপথ পরিবর্তন। সেখানে কি পয়েন্ট করবে, নদীর গতিপথে পরিবর্তনে দেখো হরপ্পা সভ্যতা পতনের একটি সম্ভাব্য কারণ হলো নদীর গতিপথ পরিবর্তন। সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের ফলে জলপথ পরিবহনের মাধ্যম হিসাবে মহেঞ্জোদারো তার গুরুত্ব হারায়, কৃষিতে জলের অভাব দেখা দেয় ও মানুষের দারিদ্রতা বৃদ্ধি পায়। এবারে দ্বিতীয় যে মেন পয়েন্ট আমাদের করতে হবে, খ পয়েন্ট, এটা অভ্যন্তরীণ কারণ। এই অভ্যন্তরীণ কারণে যে পয়েন্টগুলো লিখবে দেখো, প্রথম হচ্ছে কি নাগরিক হবে, এটা হ্যাঁ নাগরিকই আছে, নাগরিক জীবনের অবক্ষয়। হরপ্পা সভ্যতার নিচের স্তরগুলিতে, মানে হরপ্পা সভ্যতা যখন শুরু হয়েছিল তখন বলছে, নিচের স্তরগুলিতে যে উন্নত নাগরিক সভ্যতার ছাপ পাওয়া যায় তার তুলনায় নাগরিক জীবনের অবক্ষয়ের চিত্রটি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে। যথা বাড়িগুলি রাস্তা দখল করে নিচ্ছে, গলিপথগুলি ক্রমশ সরু হয়ে আসছে, নর্দমাগুলি অপরিষ্কার থেকে যাচ্ছে, বড় বড় অট্টালিকাগুলিতে খুবরি তৈরি হচ্ছে। এই সব কারণে মার্টিমার হুইলার মন্তব্য করেছেন, পরবর্তীকালে মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল তাদের পূর্ববর্তী যুগের ছায়ামাত্র। এবারে পরের পয়েন্ট দেখো, তা ওর মধ্যে রক্ষণশীল মানসিকতা। এখানে কি বলা হচ্ছে, রক্ষণশীল মানসিকতায় দেখো হরপ্পা সভ্যতার চরম উৎকর্ষে পৌঁছালেও রক্ষণশীল মানসিকতা ত্যাগ করতে পারেনি বা যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পরিবর্তন করতে পারেনি। পুরনোকে আঁকড়ে ধরে থাকার ফলে তারা মিশরীয় বা সুমেরীয় সভ্যতা থেকে কিছু শিক্ষা লাভ করেনি। যথা হরপ্পাবাসী জলসেচের জন্য খাল খননের কোনো প্রয়োজন বোধ করেনি। গাঙ্গেয় উপত্যকার উর্বর জমিতে কৃষি সম্প্রসারণের জন্য কোনো উদ্যোগ নেয়নি। তারপরে হচ্ছে কৃষিতে ভারী ভারী লাঙল বা উন্নত যন্ত্রপাতি ব্যবহারের কোনো চেষ্টা করেনি। এবার অন্যান্য কারণে দেখো, অন্যান্য কারণে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গৃহযুদ্ধ। এখানে বলছে দেখো, অনেক ঐতিহাসিকের মতে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল গৃহযুদ্ধের মাধ্যমে, রক্তপাতের মধ্যে দিয়ে। মহেঞ্জোদারোয় প্রাপ্ত স্তূপাকৃতি নরকঙ্কাল এবং একটি কুয়োর ধারে সিঁড়ির ওপর পাওয়া নারীর কঙ্কাল তাদের অস্বাভাবিক মৃত্যু তথা গৃহযুদ্ধের প্রমাণ দেয়। তবে অনেক ঐতিহাসিক এই গৃহযুদ্ধ তথ্য অস্বীকার করেছেন। এবারে ওই বৈদেশিক আক্রমণ অন্যান্য কারণের মধ্যে দেখো, সিন্ধু উপত্যকার খনন কার্যের ফলে রান্নাঘর, সিঁড়ি, কুয়োর ধারে প্রভৃতি স্থানে ছড়ানো নরকঙ্কালের স্তূপ পাওয়া গেছে। এই বিষয় থেকে পণ্ডিতরা ব্যাখ্যা দেয় যে নানা কারণে যখন হরপ্পা সভ্যতা দুর্বল হয়ে পড়েছিল তখন বৈদেশিক আক্রমণ এই সভ্যতা পতনে মুখ্য ভূমিকা নিয়েছিল। আক্রমণের তথ্যকে জোরালো করার জন্য তারা বলেন দেখো, এখানটা ভালো করে তোমরা লক্ষ্য করো কি আছে, যে কোনো কঙ্কালের পায়ে, মাথায় মানে অস্ত্রের আঘাত রয়েছে। সিন্ধু সভ্যতার পতনের কাল এবং ভারতে আর্যদের আগমনের কাল, এই দুইকেই মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অর্থাৎ 1400 অব্দ বলে ধরা হয়। তাই আর্যরাই সিন্ধু সভ্যতার ধ্বংস করেনি বলে অনেকটা তাই আর্যরাই সিন্ধু সভ্যতার ধ্বংসকারী বলে অনেকে মনে করেন। এবারে মূল্যায়ন ছোট করে লিখে দেবে যে পরিশেষে বলা যায় কোনো একটি বৃহৎ সভ্যতার পতন কখনোই কোনো একটি কারণে আকস্মিকভাবে ঘটতে পারে না। হরপ্পা সভ্যতা পতনের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি, একাধিক কারণ সম্মিলিতভাবে এই সভ্যতার পতন ঘটিয়েছিল। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। খুব সহজ ভাষায় নোটটা লেখা, তোমরা 1-2 বার পড়লে বা 3-4 বার পড়বে মুখস্থ হয়ে যাবে।